শুনেছিলাম আমার বাবা মার বিবাহিত জীবনের 10 বছর পর আমার জন্ম হয়। তখন থেকেই আমি বাবা মার চোখের মণি। হাই স্কুলের গণ্ডি পর্যন্ত মা আমাকে স্কুল দিয়ে আসতো, আবার ছুটির আধ ঘন্টা আগে স্কুলের সামনে অপেক্ষা করতো আমাকে নিয়ে আসার জন্য। আমার যদি সামান্য সর্দি জ্বরও হতো তাহলেও মাকে দেখতাম সারা রাত জেগে আমার শুশ্রূষা করতে। বরাবরই আমি পড়াশোনায় ভালো ছিলাম। ইউনিভার্সিটি শেষ করে একটা বড় কোম্পানিতে চাকরি পাই। এরপর থেকেই আত্মীয় স্বজন সবাই বিয়ের কথা বলতে লাগলো। কতদিন আর মায়ের আঁচলের তলায় থাকবি, এবার মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে আয়, এবার বিয়েটা করে নে, বয়স তো আর কম হলো না। আমার মা ছোটবেলা থেকেই সবচেয়ে বেস্ট জিনিসটাই আমার জন্য নিয়ে আসতো। বিয়ের ক্ষেত্রেও মা অনেক মেয়ে দেখার পর অহনাকে আমার জন্য পছন্দ করে। মায়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, তাই আমিও বিয়েতে রাজি হয়ে যাই। প্রথমবার যখন অহনাকে দেখি যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী মেয়েটিকেই মা আমার জন্য পছন্দ করেছে। বাসর রাতে অহনার হাতটা ধরে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, যেমন পরিস্থিতি আসুক না কেন। বিয়ের 2 বছরের মাথায় আমাদের ছেলে হয়। এখন দেখি মায়ের মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে। সেদিন খাবারে একটু লবণ বেশি হয়ে গেছিল। বাবা বলে ওঠে, এই খাবার মুখে দেওয়া যায় নাকি? মাকেও দেখলাম বাবার তালে তাল মিলিয়ে বলছে, যত দিন যাচ্ছে কাজ গুছিয়ে করার জায়গায় যেন দায় সারা কাজ করছে। কাজে তো বিন্দু মাত্র মন নেই, কোনো রকমে সংসারটা করছে। অহনার দিকে তাকাতেই দেখলাম ওর চোখ রাগে রক্তবর্ণ হয়ে গেছে। অহনা রুমে এসে বলে, সামান্য একটু লবণই তো বেশি হয়েছিল, তার জন্য এতগুলো কথা শোনানোর কি খুব দরকার ছিল? সব দিন তরকারি কি একই রকম হবে নাকি? এগুলো কি তোমার মা বোঝে না? অহনা ওর বাবা মার একমাত্র মেয়ে, খুব আদুরে। কোনোদিন কোনো কাজ সেইভাবে করেনি, সমস্ত কাজটাই ও এখানে এসেই শিখেছে। সেদিন মশলার বাজারে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলেও শুকনো লঙ্কাগুলো প্লাস্টিকের ভেতরেই ছিল। হঠাৎ মা রান্নাঘরে ঢুকে বলে, লঙ্কাগুলো জারে ভরনি? এইভাবে থাকলে লঙ্কাগুলো একটাও থাকবে? শব্দ নষ্ট হয়ে যাবে। যেমন করেই বলি, এই মেয়েকে আর কাজ শেখানো যাবে না। সারাক্ষণ যদি ফোন দেখে কাজের দিকে মন থাকে নাকি? সঙ্গে সঙ্গে আমার স্ত্রী অহনা বলে ওঠে, কেন মা? এতগুলো জিনিস তো গুছিয়ে রাখলাম, ওটা কোনোভাবে হয়তো ওখানে রয়ে গেছে, আমি খেয়াল করিনি, না হলে ওটাকে আমি গুছিয়ে রাখতে পারতাম না? এত কথারই বা কি আছে? আপনিও তো লঙ্কাগুলো জারে ভরে রাখতে পারতেন। হ্যাঁ, আমি সারাদিন তোমাদের সংসারে গাধার খাটনি খাটি আর কি। এতগুলো কথা শোনাতে পারছেন আর একটা কাজ করতে পারবেন না? দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আমি অফিস থেকে ফিরে মাকে বলি, মা, পরশু অহনার জন্মদিন, ওর মা ফোন করেছিল, ওই দিন আমাদের দুজনকে ডেকেছে, আর পরশু যেহেতু সানডে অফিস ছুটি, তাই ভাবছি সকালে অহনাকে নিয়ে ওই বাড়িতে যাব। তুমি কি বলো? মা কোনো কথাই বলে না। অহনা সকাল সকাল উঠে চা জল খাবার বানিয়ে, দুপুরের জন্য খাবার বানিয়ে তাড়াতাড়ি স্নান সেরে ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আমিও রেডি হয়ে নিই ওই বাড়িতে যাব বলে। আমি মায়ের রুমে গিয়ে বলি, মা, তাহলে আমরা এখন বেরোচ্ছি। যা, বউকে নিয়ে যাবি তো, এতে আবার আমার পারমিশন নেওয়ার কি আছে? মা, তুমি এইভাবে বলছো কেন? তোমাকে তো 2 দিন আগেই জানিয়েছিলাম। তা বেশ তো, যা, কে তোদেরকে যেতে বারণ করছে? তোর বউ কি একবারও বলেছে ওই বাড়িতে যাবে বলে? না, সে বলবে না, সে তার মতে থাকবে, আমাকে কেন বলবে? আমি বাড়ির কে? আমি মায়ের রুম থেকে আমার রুমে এসে দেখি অহনা শাড়ি চেঞ্জ করে নিয়েছে। কি হলো, তুমি আবার শাড়ি খুলে নিলে কেন? আমি যাব না। যাবে না মানে? ও বাড়িতে বলা আছে আমরা যাব বলে।
আর এখন মাথা গরম করো না তো। সকাল থেকে উঠে যখন রান্না বান্না করলাম তখন তোমার মা বলতে পারেনি এখন এসেছে কথা শোনাতে, আমি যাব না, যাও। তোমাদের যে কি হয় বুঝি না। মা কি তোমাকে একবারও যেতে না করেছে? না, তোমার মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। পাশের রুম থেকে মা এসে বলে, তোমাদেরকে আমি যেতে না করেছি? না কোনোদিন যেতে বারণ করেছিলাম? যেখানে যেতে চাও সেখানে যাও তো, এখন যাও। অহনা চুপ থাকে। মা তুমিও এখন এইসব কথা বলতে গেলে কেন বলো তো? অহনা তো রেডি হয়ে গেছিল। হ্যাঁ রে, এখন বউই সব। বউ যা করবে সব ঠিক, আর মা যা করবে সব ভুল। এই জন্যই তোকে এত কষ্ট করে পেটে ধরে বড় করেছিলাম। অহনা আর কথা বাড়িও না তো, রেডি হও, যাও। অহনা রেডি হয়, আমরা ওই বাড়িতে যাই। সেই যাওয়া হলো, অথচ সামান্য বিষয় নিয়ে মা আর অহনার মধ্যে মন কষাকষি হলো। দুদিন ধরে অহনার শরীরটা ভালো যাচ্ছে না। এদিকে আমার দুই পিসি বাড়িতে এসেছে। বিরক্তির সাথেই অহনা জলখাবারটা বানায়। দুপুরে রান্নার জন্য সবজি কেটে গুছিয়ে রাখে। গাছে পেঁপে পেকেছিল, পিসিরা পাকা পেঁপে খেতে চাইলো। অহনা পেঁপে কাটতে বসেছে। আর আমি অফিস যাব বলে অহনাকে আমার ওয়ালেটটা বের করে দিতে বলি। পেঁপে কাটা অবস্থায় রান্নাঘরে পড়ে আছে। অহনা পেঁপেগুলো চাপা দিয়ে আসেনি। অহনা এসে আমাকে ওয়ালেটটা বের করে দেয়। মা রান্নাঘরে ঢুকেই বলে, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আসছি। এই যে দেখো, পেঁপে কেটে রেখে গেছো, কোনো কিছু চাপাও দাওনি। এগুলো কি কাজ বলো তো তোমার? কোনো কাজই কি ঠিক করে করতে পারো না? মাছি ভন ভন করছে, এগুলো সব ফেলে দিতে হবে, আর খেতে হবে না। বড় স্বাদ করে দিদি বলেছিল পেঁপে খাবে, পেঁপে কাটতে, আর তুমি কি করলে? বলিহারি যাই বাবু। আমি মায়ের বলা কথাগুলো শুনলাম, কিন্তু আমি যে অহনাকে ডেকেছিলাম ওয়ালেটের জন্য, সেই কারণেই মেয়েটা হয়তো তাড়াহুড়ো করে আসতে গিয়ে পেঁপেতে চাপা দেয়নি, সেটা আর মাকে বললাম না। সব দোষই হলো অহনার। আরও কিছুদিন এইভাবেই কেটে যায়। মা আর বউয়ের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কদিন ধরেই অহনার শরীরটা খুব খারাপ, তাও সব কাজ নিজে হাতেই সামলাচ্ছে। অহনার মা অহনাকে দেখতে আমাদের বাড়ি এসেছে। সকালে রান্না করার জন্য অহনার মা মানে আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে। আমার মা রান্নাঘরে যায়। দিদি, তুমি রান্না করতে এসেছো, অহনা কোথায়? অহনার শরীরটা ভালো নেই দিদি, তাই আমি রান্না করতে এলাম। আমার কোনো অসুবিধে হবে না। আপনি যান তো দিদি, মেয়ের বাড়িতে একদিন বেড়াতে এসেছেন, আপনি রান্না করে খাবেন? আমার মা জোর করেই শাশুড়ি মাকে রান্নাঘর থেকে বেরিয়ে রেস্ট নিতে বলে। মা সব রান্না বান্না নিজেই করে। বিকেলে আমার শাশুড়ি মা বাড়ি চলে যায়। সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরতেই মা বলে, দেখ খোকা, বৌমার শরীর খারাপ, সে কথা একবারও আমাদেরকে বলেনি। তার মার মুখ থেকে শুনতে হলো। কেন, বৌমাকে কি আমরা দেখি না? আজ তো বিয়ান রান্না করতে গেছিল, আমাদের মান সম্মানটা কোথায় থাকলো বলতো? তোর শাশুড়ি কি ভাবলো? আমাদের মধ্যে হয়তো মনুষ্যত্ব বোধ নেই, অসুস্থ মেয়েকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। ওসব ছাড়ো তো মা, ওসব নিয়ে আর মাথা ঘামিও না। অহনা এসে বলে, উনি ছাড়বেন না, দিনরাত শুধু অশান্তি করতে জানেন, তিলকে তাল করতে জানেন। এত বড় কথাটা তুমি বলতে পারলে বৌমা? হ্যাঁ পারলাম, আমার শরীর অসুস্থ, এটা জানলে আপনি কি করতেন? আমাকে মাথায় করে রাখতেন? আর একজন অসুস্থ মানুষকে দেখলে বোঝা যায় না, আবার ঘটা করে বলতে হবে? দেখো বৌমা, এমনভাবে কথা বলবে না। এ বাড়িতে কেউ এইভাবে কথা বলে না। এ বাড়িতে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, না হলে ঘর থেকে বেরিয়ে যাও। আমি এখানে নিজের থেকে আসিনি, আমাকে ঘটা করে 5 জন লোককে জানিয়ে এ বাড়িতে এনেছেন। এখন যদি যেতে হয় তবে গ্রামের 5টা মানুষকে জানিয়ে নিজের স্বামীকে নিয়ে তবে যাব এখান থেকে। তোমরা কি চুপ করবে? আর ভালো লাগে না,
অফিসে কাজের স্ট্রেস, বাড়িতে এসে দুদণ্ড যে শান্তিতে থাকবো তারও জো নেই তোমাদের জ্বালায়। দিন রাত শুধু দুজনে ঝগড়া করেই চলেছ। খোকা, আর পারা যাচ্ছে না, আজ ঠিক করে নে, মা আগে না তোর বউ আগে? দুজনের মধ্যে তোকে একজনকে বেছে নিতে হবে। অহনা বলে ওঠে, হ্যাঁ ঠিক তাই, দিন রাত আমারও আর এই অশান্তি ভালো লাগে না, আমিও এসব থেকে মুক্তি চাই। তুমি ঠিক করো, তুমি মায়ের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে? মা আর বউয়ের মধ্যে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। কথাটা শুনেই আমি থ মেরে বসে পড়ি। এ কোন সিচুয়েশনে এসে পড়লাম? এমনটা কি সম্ভব? মা আর বউয়ের মধ্যে যদি একজনকে বেছে নিতে বলে, আমি কাকে বেছে নেব? দুজনকেই তো আমি খুব ভালোবাসি, দুজনেই আমার জীবন। আবারও মা জিজ্ঞেস করে, এই অশান্তির আমি শেষ চাই। যে মা তোকে এতদিন ধরে মানুষ করেছে, বড় করেছে, সেই মায়ের কাছে থাকবি নাকি দুদিনের এই মেয়ের সাথে থাকবি? আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাকে বলি, মা, আমি পারিনি অহনাকে বৌমা থেকে তোমার মেয়ে করে তোমার হাতে তুলে দিতে। আমি পারিনি ওকে বলতে যে মা তোমাকে শেখাতে চেয়েছে কিভাবে গুছিয়ে সংসার করতে হয়, কিভাবে গুরুজনদেরকে সম্মান করতে হয়। ছোট ছোট ভুলগুলো আমি অহনাকে ধরিয়ে দিইনি। যে মা যা করেছেন, মা যা করেন সব আমাদের ভালোর জন্য করেন, সেটা আমি ওকে কোনোদিন বুঝিয়ে বলিনি। তুমি যে আমাদেরকে শেখানোর জন্য এসব করছো সেটাও আমি ওকে কোনোদিন বলিনি। সেদিন যখন পেঁপে কাটার জন্য অহনাকে বকাঝোকা করছিলে, আমি বলিনি আমি আমার ওয়ালেট আনতে বলেছিলাম বলে অহনা তাড়াহুড়োর মধ্যে পেঁপেতে চাপা না দিয়ে ওয়ালেটটা আনতে গিয়ে আমাকে দিয়েছিল। সেদিন বিনা কারণে অহনা বকা খেয়েছিল। তুমি চাইলে আমি তোমার কাছেই থাকবো, কিন্তু মা, আমাকে তুমি আর সংসারই করতে পারবে না। তোমার পছন্দের সর্বগুণ সম্পন্ন এই মেয়েই যখন তোমার পছন্দের বৌমা হয়ে উঠতে পারলো না, সেখানে আর কোনো অহনা এসে তোমার পছন্দের বৌমা হয়ে উঠতে পারবে না। আমি সারা জীবন তোমার কাছে একাই কাটিয়ে দেব। আর অহনা, তুমি চাইলেই আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো, সেটা তোমার অধিকার আছে। তবে আমার কাছ থেকে তুমি কোনো মূল্যবোধের আশা করো না, কারণ যে ছেলে নিজের বাবা মাকে ছেড়ে তোমার সাথে যেতে পারে, সে আর যাই হোক তার কাছ থেকে তুমি কোনো দায়িত্বের আশা করো না। হ্যাঁ, আমি মানছি তোমার কাছে আমি অপরাধী। আমি বলে দিইনি কি করলে মা তোমার ওপর সন্তুষ্ট থাকবে, কি করলে মা খুশি হবে, কি করলে মা রেগে যাবে না, কোন কাজ মায়ের পছন্দ, কোন কাজ মায়ের অপছন্দ, কোন জিনিসটা মা পছন্দ করে, কোন জিনিসটা মা অপছন্দ করে। সমস্ত কিছু আমার আগে থেকেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো ছোট ছোট বিষয়গুলোতে মায়ের সাথে তোমার কথা কাটাকাটি হতো না, আর ছোট ছোট বিষয়গুলো এত বড় হয়েও দাঁড়াতো না, সংসার অনেক সুখী থাকতো। এই সব কথাগুলো বলেই আমি আবারও একটা দীর্ঘশ্বাস নিই। সবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনেকক্ষণ চুপ থাকার পর মা বলে ওঠে, যাও বৌমা, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, সবার জন্য একটু খাবার দাবার বানিয়ে নিয়ে এসো। একটু লুচি তরকারি করবে মা, কতদিন সবাই একসাথে খায়নি বলো তো? অহনা চোখের জল মুছতে মুছতে হেসে হেসে বলে, এক্ষুনি যাচ্ছি মা। আমি মায়ের পায়ের তলায় বসে পড়ি, মায়ের কোলে মাথা রেখে যেন শান্তি পেলাম। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, যা খোকা, এবার ফ্রেশ হয়ে নে, অফিসের জামা কাপড়গুলো ছেড়ে আয়। রান্নাঘরে গিয়ে বউকে জড়িয়ে ধরি। তীব্র গরমের মধ্যে এক টুকরো বরফ পড়লে যেমন শান্তি পাওয়া যায়, যেন সেই রকম অনুভূতি হচ্ছে। অনেক শান্তি পেলাম, শরীর থেকে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন নিমেষেই দূর হয়ে গেল। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।